1789 খ্রিস্টাব্দের ফরাসি বিপ্লব কেবলমাত্র ফ্রান্সের ইতিহাসের ক্ষেত্রেই নয়, সমগ্র ইউরোপীয় ইতিহাসে একটি যুগান্তকারী অধ্যায়ের সূচনা। তবে বিপ্লব প্রাক্কালীন মুহূর্তে ফ্রান্সের জনগণের মধ্যে যে বৈপ্লবিক চিন্তাধারার বিকাশ ঘটেছিল তা কখনোই আকস্মিক ছিল না। দীর্ঘদিনের পুঞ্জীভূত অসন্তোষ ফরাসি বিপ্লবের পটভূমি প্রস্তুত করেছিল। ফরাসি বিপ্লব ও তার কারণ সম্পর্কিত বহু বিতর্ক সৃষ্টি হলেও সাধারণত ঐতিহাসিকেরা মনে করেছেন বুর্জোয়া শ্রেণীর ক্ষমতা অর্জনের সঙ্গে সঙ্গে ফ্রান্সের ক্ষয়িষ্ণু রাজতন্ত্রের পতন ঘটে। প্রকৃতপক্ষে অষ্টাদশ শতাব্দীতে রাজতন্ত্রের শৈথিল্য, সামাজিক সংকট, অর্থনৈতিক বৈষম্য এমন এক পর্যায় অতিক্রম করেছিল যখন রাষ্ট্রীয় কাঠামো একেবারে ভঙ্গুর হয়ে পড়ে। ইউরোপের রণক্ষেত্রে ফ্রান্সের সামরিক বিপর্যয়, বুর্বু রাজাদের ব্যর্থতা, ক্রমবর্ধিত অর্থনৈতিক হতাশা ফ্রান্সের জনসাধারণকে রাজতন্ত্রের বিরুদ্ধে বিক্ষুব্ধ করে তোলে এবং তারা বিদ্রোহী হয়ে ওঠে। ফরাসি বিপ্লবের প্রকৃত কারণ অন্তর্নিহিত ছিল বিপ্লব পূর্ববর্তীকালীন ফ্রান্সের বৈষম্যমূলক সমাজ কাঠামোর মধ্যে। যাজক সম্প্রদায়, অভিজাত বর্গ এবং বুর্জোয়া সহ অন্যান্য জনসাধারণ সংশ্লিষ্ট তৃতীয় সম্প্রদায় অর্থাৎ বৈষম্যযুক্ত এই তিনটি এস্টেট নিয়ে গড়ে ওঠা সমাজ কাঠামো সম্পর্কে প্রাথমিকভাবে বিশ্লেষণ প্রয়োজন। ক্যাথলিক রাষ্ট্র ফ্রান্সে ব্যাপক ক্ষমতা সম্পন্ন যাজকদের সংখ্যা লক্ষাধিকও ছিল না, কিন্তু ধর্ম ব্যতীত সামাজিক ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রেও তাঁরা বিশেষ ক্ষমতার অধিকারী ছিলেন। যদিও সামাজিক বিন্যাসের ফলে উচ্চ শ্রেণীভুক্ত যাজক এবং নিম্ন শ্রেণীভুক্ত যাজকদের মধ্যে ক্ষমতা ভোগ দখলের ক্ষেত্রে কিছু ফ্রান্সে ফরাসি বিপ্লব পূর্ববর্তীকালীন সময়ে চার্চ একটি শক্তিশালী সামাজিক এবং অর্থনৈতিক প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল। বিপুল সম্পত্তির অধিকারী চার্চ মূলত টাইথ বা ধর্মকর আদায় করত। এছাড়াও তাদের উপার্জনের অন্যান্য সূত্র ছিল, কিন্তু প্রভূত ক্ষমতার অধিকারী যাজকদের প্রত্যক্ষ কর প্রদান থেকে সম্পূর্ণরূপে অব্যাহতি দেওয়া হয়েছিল। তারা শুধুমাত্র একটি ইচ্ছামতো দান এবং দেসিমের 1/10 সরকারকে প্রদান করত। তবে এক্ষেত্রে বিশেষ উল্লেখযোগ্য ছিল ঊর্ধ্বতন যাজক এবং অধস্তন যাজকদের মধ্যে সামাজিক বৈষম্য। বিপ্লব পূর্ববর্তী ফ্রান্সে ঊর্ধ্বতন শ্রেণীর যাজকেরা ভার্সাই নগরীতে অলস ও উচ্ছৃঙ্খল জীবনযাপন করলেও অধস্তন যাজকদের অবস্থা ছিল খুবই শোচনীয়। মনে করা হয় ঊর্ধ্বতন যাজকদের প্রতি অধস্তন যাজকদের মনে যে ক্ষোভ পুঞ্জীভূত হয়েছিল তার ফলস্বরূপ বিপ্লব সংগঠিত হওয়ার পর নিম্নতন যাজক বৃন্দ তৃতীয় সম্প্রদায়কে সরাসরি সমর্থন করে এবং বিদ্রোহে যোগদান করে। এবার আসা যাক সেই শ্রেণীর বিষয়ে ফরাসি বিপ্লবের প্রেক্ষাপটে যাদের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। অষ্টাদশ শতাব্দীতে ফ্রান্সে অভিজাতরা দুটি গোষ্ঠীতে বিভক্ত হয়ে পড়েন। অভিজাতগণ রাজনৈতিক ক্ষেত্রে শুধু নয়, অর্থনৈতিক, সামাজিক সর্বক্ষেত্রে একচ্ছত্র ক্ষমতা ভোগ করতেন এবং নিষ্কর জমিরও অধিকারী ছিলেন। তবে জন্মসূত্রে অভিজাতরা আভিজাত্যপূর্ণ জীবন ধারণ করতেন। এছাড়াও সপ্তাদশ ও অষ্টাদশ শতাব্দীতে পোশাকি অভিজাত নামে এক নতুন অভিজাত গোষ্ঠীর উন্মেষ ঘটে।
পোশাক ছিল যাদের আভিজাত্যের লক্ষণ। জন্মসূত্রে পরিচয়প্রাপ্ত অভিজাত গোষ্ঠী সাবেকি অভিজাত, দরবারি অভিজাত, অশীধারী অভিজাত নামেও পরিচিত ছিলেন। এরা সংখ্যায় ছিলেন নগণ্য। রাজার মন্ত্রী, সভাসদ, সেনাপতি, রাজদূত, প্রাদেশিক শাসনকর্তা প্রমুখ এই সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিলেন। রাজার প্রধান পরামর্শদাতা রূপে নিযুক্ত এই অভিজাত গোষ্ঠী বৃত্তি, পুরস্কার, ভাতা সাম্মানিক হিসেবে গ্রহণ করতেন। তবে দুটি বিভাগে বিভক্ত প্রাচীন অভিজাত সম্প্রদায়ের ক্ষমতা লাভ এবং সামাজিক মর্যাদার ক্ষেত্রেও বিভেদ লক্ষ্য করা যায়। অপরদিকে অর্থ সংগ্রহের উদ্দেশ্যে পূর্ব রাজবংশের রাজারা অনেক সময় উচ্চ মূল্যে প্রশাসনিক পদ বিক্রয় করতেন। যারা সেই পদ ক্রয় করতেন তাঁরা পোশাকে অভিজাত রূপে গণ্য হতেন। এরা বেশিরভাগই বিত্তশালী পরিবারের অন্তর্ভুক্ত ছিলেন। কিন্তু যেহেতু অর্থের বিনিময়ে এরা অভিজাত পদে উন্নীত হতেন, তাই জন্মসূত্রে অভিজাত বর্গ এদের প্রতি বিরূপ মনোভাব প্রদর্শন করতেন এবং পোশাকি অভিজাতরাও জন্মসূত্রে অভিজাতদের প্রতি প্রতিদ্বন্দ্বিতামূলক মনোভাব পোষণ করতেন। যাদের দৈন্যদশা, অবিরত অর্থনৈতিক অবক্ষয় ফ্রান্সকে একটি বৃহত্তর আন্দোলনের সম্মুখীন করেছিল, পুরাতন ব্যবস্থার বিরুদ্ধে ঘোষিত করেছিল রণধ্বনি, তার আর কেউই নন সংখ্যাগরিষ্ঠ, শোষিত, নিপীড়িত তৃতীয় সম্প্রদায় বা থার্ড এস্টেট। বিভিন্ন শ্রেণীতে বিন্যস্ত এই তৃতীয় সম্প্রদায়ের মানুষদের মধ্যে একদিকে যেমন ছিলেন ধনী শিল্পপতি, ব্যাংকার, ব্যবসায়ী, আইনজীবী, চিকিৎসক, অধ্যাপক, আবার অন্যদিকে ছিলেন দরিদ্র কৃষক, শ্রমিক, ঠিকাদার, ক্ষুদ্র ব্যবসায়ী, দিনমজুর, কাঠুরে, রাজমিস্ত্রি, ভবঘুরে ইত্যাদি শ্রেণীভুক্ত মানুষ। আর্থিক সুবিধা এবং সামাজিক সম্মানের দিক থেকে শিক্ষিত, বিচক্ষণ, বুদ্ধিমান ফরাসি বিপ্লবের নেতৃত্ব দানকারী উচ্চ বুর্জোয়া গোষ্ঠী লাভজনক অবস্থানে থাকলেও নিম্ন বুর্জোয়া শ্রেণী ক্রমশ পশ্চাৎগামী জীবনযাত্রায় বাধ্য হয়ে উঠেছিল। ভঙ্গুর অর্থনৈতিক কাঠামোযুক্ত বিপ্লব পূর্ববর্তী ফ্রান্সে অর্থনৈতিক বলপ্রয়োগের মাধ্যমে তৃতীয় সম্প্রদায়কে বাধ্য করা হয়েছিল কোষাগার পূর্ণ করে তুলতে। রাজপরিবারের যে বিপুল অর্থ ব্যয় হতো বিলাস ব্যাসনে, তার দায়িত্ব লজ্জাজনক রূপে চাপিয়ে দেওয়া হয়েছিল তৃতীয় সম্প্রদায়ের উপর। টেইলি বা সম্পত্তি কর, ভিংটিয়েমে বা জমি থেকে আয়কর, ক্যাপিটেশন বা উৎপাদন কর, টাইথ বা ধর্মকর, গ্যাবেল বা লবণ কর, এইডস বা সুরার ওপর ধার্য কর, পেঁয়াজ বা পথ, ঘাট, সেতু, খেয়াঘাটের উপর নির্ধারিত কর, শ্যাম্পার্থ বা পণ্য কর, পেই বা সম্পত্তির আয়ের উপর ধার্য কর, রেয়ল বা স্থাবর সম্পত্তি ভিত্তিক কর, করভি বা বেগার শ্রম। তৃতীয় সম্প্রদায়কে এমনভাবে বিপর্যস্ত করেছিল যে দেওয়ালে তাদের পিঠ ঠেকে গিয়েছিল। তৃতীয় সম্প্রদায়ের ক্রমবর্ধিত অসন্তোষ এবং দুর্বিপাকগ্রস্ত সামাজিক কাঠামো রাজতন্ত্রের চূড়ান্ত নিয়তি ধার্য করেছিল। তবে এক্ষেত্রে লুই রাজবংশের অবদানও নেহাত কম ছিল না। ত্রয়োদশ লুই ফ্রান্সে যে কেন্দ্রীভূত স্বৈরতন্ত্রের সূত্রপাত ঘটিয়েছিলেন, তা চতুর্দশ লুই এবং পঞ্চদশ লুইয়ের সময় সীমাহীন অরাজকতার জন্ম দিয়েছিল। ফ্রান্সের আইনসভা ছিল পূর্ব রাজতন্ত্রের অধীনে এবং 1 শতকেরও বেশি সময় ধরে কোনো অধিবেশন আহত
না হওয়ায় 3টি সম্প্রদায় নিয়ে গঠিত স্টেটস জেনারেল প্রায় গুরুত্ব হারিয়েছিল। স্বৈরাচারী ঈশ্বর প্রদত্ত অর্থাৎ দৈব রাজতন্ত্রের ধারণাধারী ঈশ্বরের প্রতিনিধি কল্পিত পূর্ব রাজন্যবর্গ নিজেদের পরিচালিত কর্মকাণ্ডের জন্যে কখনোই ফরাসি জনসাধারণের কাছে দায়ী বলে নিজেদের মনে করতেন না। স্বেচ্ছাচারী বিলাস ব্যসনে মত্ত চতুর্দশ লুইয়ের উক্তি আমি রাষ্ট্র প্রমাণ করে শাসক রূপে তাঁর অপদার্থতা। তবে পঞ্চদশ লুই হয়তো আগত দুর্দিন সম্পর্কে আগেই আঁচ করতে পেরেছিলেন। এক্ষেত্রে তাঁর মন্তব্য আমার মৃত্যুর পরে মহাপ্রলয় নামবে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। অদূর ভবিষ্যতে পঞ্চদশ লুইয়ের এই ভবিষ্যৎবাণী সত্যরূপে প্রমাণিত হয়। পরবর্তী শাসক ষোড়শ লুই এবং তার স্ত্রী মেরি আঁতোয়ানেতের রাজত্বকালে রাজা ষোড়শ লুইয়ের সাম্রাজ্যের প্রতি সীমাহীন উদাসীনতা, চূড়ান্ত অপদার্থতা, রাজপরিবারের অমিত ব্যয়িতা, উচ্ছৃঙ্খলতা, অস্ট্রিয়ার রাজকুমারী তথা ষোড়শ লুই পত্নী মেরি আঁতোয়ানেতের বিলাসবহুল জীবনযাত্রা জনগণের চক্ষুশূল হয়ে উঠেছিল, যা বৃহত্তর গণবিপ্লবের ক্ষেত্র প্রস্তুত করে। 1789 খ্রিস্টাব্দে সংগঠিত ফরাসি বিপ্লব সম্পর্কিত আলোচনা এখানেই সীমিত হচ্ছে। ইউরোপীয় ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজতন্ত্র বিরোধী একটি মহা বিপ্লব সম্পর্কে আলোকপাত করার চেষ্টা করা হলো। আপনারা আপনাদের বহুমূল্যবান একটি কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো আপনাদের আজকের এই আলোচনা। দেশ বিদেশের জানা অজানা অতীত ইতিহাস সম্পর্কে জানতে হলে অনুরোধ রইল একটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন এবং আজকের আলোচনাধর্মী ভিডিওটি যথাসম্ভব শেয়ার করে বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবেন। ধন্যবাদ।